ওয়ালাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে 4 নাম্বার লেকচারটার প্রথম পার্ট করছিলাম। অর্থাৎ আমরা যদি গত ক্লাসের 4 নাম্বার লেকচারটা দেখি, আমরা এটাতে অ্যানুইটি মেথড শুরু করছিলাম। সো অ্যানুইটি মেথডের গত ক্লাসে আমরা এগুলো সব কিছু শিখছিলাম যে এগুলো কীভাবে হবে, কখন এককালীন ম্যাথ হবে, কখন অ্যানুইটির ম্যাথ হবে, এগুলো আমরা গত ক্লাসে শেষ করছিলাম। এরপর হলো আমরা অ্যানুইটির সূত্র শেষ করছি। অ্যানুইটির সূত্র হলো মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে তোমার অর্ডিনারি মেথডে, আর একটা হচ্ছে তোমার অ্যাডভান্স মেথডে, অ্যাডভান্স বা বিগিনিং। একটা হচ্ছে তোমার এন্ড অফ দ্য পিরিয়ড, আর একটা হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড। একটা হচ্ছে অর্ডিনারি, আর একটা হচ্ছে তোমার অ্যাডভান্স মেথড। এখন কথা হলো আমাদের অ্যানুইটি হলো দুই ধরনের, একটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আর একটা হলো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর মধ্যে পার্থক্য কী? প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে আমাদের পিবিএ সমান সমান a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর এন্ড অফ দ্য পিরিয়ড বা এন্ড অফ দ্য টাইমের সূত্র। প্রেজেন্ট ভ্যালুর দুইটা সূত্র, আবার ফিউচার ভ্যালুর দুইটা সূত্র। তাহলে প্রেজেন্ট ভ্যালুর দুইটা সূত্র, একটা হচ্ছে বছরের শেষে বা সময়কাল শেষে বা পিরিয়ডের শেষে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই সূত্রটা। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির এই সূত্রটা ইউজ হয় কখন? এন্ড অফ দ্য পিরিয়ড বা সময়কাল শেষে। আর বিগিনিং অফ দ্য পিরিয়ডে কি ইউজ হয়? জাস্ট এই সূত্রটার সাথে 1 প্লাস আই গুণ হবে। এই যে 1 প্লাস আই গুণ হবে জাস্ট এই সূত্রটার সাথে। দেখো এই সব কিছুই ঠিক আছে, এই সব কিছুই ঠিক আছে, জাস্ট এখানে 1 প্লাস আই গুণ হয়েছে। এটাই হচ্ছে আমাদের বিগিনিং। যখন আমাদের কোশ্চেনে বলে দিবে বিগিনিং, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো প্রেজেন্ট ভ্যালু। যখন আমাদের কোশ্চেনে বলে দেবে এন্ডিং বা এন্ড অফ দ্য টাইম, তখন আমরা এই সূত্রটা ইউজ করব প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে। এরপরে ফিউচার ভ্যালু, এখন তুমি কোশ্চেন দেখে বুঝলে এটা আমাদের ফিউচার ভ্যালুতে করতে হবে। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি দিয়ে এই ম্যাথ করতে হবে, তুমি বুঝলা। তাহলে এখন তুমি ফিউচার ভ্যালুর কোন সূত্র ইউজ করবা? এটা ইউজ করবা নাকি এটা ইউজ করবা, কোনটা ইউজ করবা? তখন তোমাকে কোশ্চেনে দেখতে হবে এন্ড অফ দ্য টাইম বলছে নাকি বিগিনিং অফ দ্য টাইম বলছে। যদি এন্ড অফ দ্য টাইম বলো তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে। আর যদি তোমার বিগিনিং ভ্যালু নির্ণয় করতে বলে, কোশ্চেনে লিখে দেয় বিগিনিং অফ দ্য পিরিয়ড, তখন তুমি ফিউচার ভ্যালুর এই সূত্রটা ইউজ করবা। পার্থক্য কি? আমাদের এন্ড অফ দ্য পিরিয়ড বা সময়কালে শেষে যে সূত্রটা আছে এটার সাথে জাস্ট 1 প্লাস আই গুণ করে দেবে। এই যে 1 প্লাস আই গুণ করে দিয়েছে, গুণ করে দিলে এটা হয়ে যাবে বিগিনিং, আর এ 1 প্লাস আই গুণ না করলে সেটা হয়ে যাবে এন্ডিং। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির দুইটা সূত্র শিখলাম, আর ফিউচার ভ্যালু অ্যানুইটির দুইটা সূত্র শিখলাম। এখন চলো, এখন প্রেজেন্ট ভ্যালু হবে নাকি ফিউচার ভ্যালু হবে সেটা আমরা গত ক্লাসেও বলছি, তারপরেও আজকে আবার একটু রিমাইন্ড করে দিই। হ্যাঁ চলো, তাহলে আমরা বলছি কি কিস্তির সূত্র কখন কোনটি হবে তার টিপস। অর্থাৎ তুমি কোন সূত্র ইউজ করবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র ইউজ করবা নাকি ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্র ইউজ করবা, কীভাবে বুঝবা সেটা। দেখো, এক নম্বরে বলছে কিস্তি বা অ্যানুইটি যদি বর্তমানের হয় তাহলে সূত্র ব্যবহৃত হবে ফিউচারের, ভবিষ্যতের। অর্থাৎ এটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে তোমার বিপরীত সম্পর্ক প্রকাশ করতেছে। মনে করো তুমি ভবিষ্যতে ইয়ে করবা, 1 লাখ টাকা ইয়ে করতে চাও, ভবিষ্যতে 1 লাখ টাকা পেনশন পেতে চাও। হ্যাঁ, তুমি ভবিষ্যতে সাপোজ 1 লাখ টাকা উঠাতে চাও বা পেনশন পেতে চাও, এই টাকাটা তুমি ভবিষ্যতে পাবা। তাহলে বর্তমানে তোমার কত টাকা করে জমা রাখতে হবে? অর্থাৎ তুমি মনে করো এক জায়গায় ডিপিএস করছো, এখন ডিপিএস করলে তুমি তো ভবিষ্যতে ফুল টাকাটা একসাথে পাবা। ভবিষ্যতে মনে করো তুমি ডিপিএস করলে 2 লাখ টাকা পাবা। তাহলে এখন তোমার বর্তমানে কত টাকা করে কিস্তি দিতে হবে, কত টাকা করে বর্তমানে কিস্তি দিতে হবে। অর্থাৎ কিস্তি কখন দিতে হচ্ছে? তাহলে বর্তমানে। এই যে বর্তমানে তুমি মনে করো 10,000 টাকা করে কিস্তি দিচ্ছ, তারপরে 10 বছর পরে মনে করো তুমি 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা পাচ্ছ সাপোজ। তাহলে মেইন টাকাটা কখন পাচ্ছ? ভবিষ্যতে। তাহলে অ্যানুইটি বা কিস্তি যদি হয় বর্তমানে, তোমার সূত্র হবে ভবিষ্যতের। এগুলো আমরা গত ক্লাসেও বলছি। 2 নম্বরে দেখো, কিস্তি বা অ্যানুইটি যদি ভবিষ্যতের হয়, এটার উল্টা। এখানে অ্যানুইটি যদি বর্তমানের হয় তাহলে সূত্র হবে ভবিষ্যতের, এখানে অ্যানুইটি যদি ভবিষ্যতের হয় সূত্র হবে প্রেজেন্টের। যেমন তুমি মনে করো ব্যাংক থেকে লোন নিলে 1 লাখ টাকা। এখন তুমি যে বর্তমানে ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছো, তোমার ভবিষ্যতে অর্থাৎ
কিস্তিতে কত টাকা করে পরিশোধ করা লাগবে। তুমি তো এখন ঋণ করছো, এখন টাকা নিছো ব্যাংক থেকে, তাহলে তোমার টাকা মেইন টাকা কখন নিচ্ছ? এখন নিচ্ছ। আর তোমার কিস্তি পরিশোধ করা লাগবে কখন? এখন তুমি বছরে বছরে কিস্তি পরিশোধ করা লাগবে। তার মানে এটা ভবিষ্যতের কাজ, তুমি আস্তে আস্তে পরিশোধ করতে থাকবা, কিন্তু তুমি টাকা নিছো এখন। তাহলে কিস্তি যখন তুমি ভবিষ্যতে পরিশোধ করবা, তখন সেটা হয়ে যাবে কি, তখন আমাদের সেখানে প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে। ঠিক আছে, এটা গেল, এই দুইটা গেল। এখন আসো অথবা, এটা আরও ইজি। মূল টাকার ক্ষেত্রে মূল টাকা যদি বর্তমানে ব্যবহৃত হয় তাহলে সূত্র হবে প্রেজেন্টার। দেখো, মূল টাকা আর কিস্তি দুইটার মধ্যে পার্থক্য বোঝো। মূল টাকা অলওয়েজ কিন্তু বেশি হয়, সাধারণত মূল টাকা বেশি হয়ে থাকে, কিস্তি কম হয়ে থাকে। কারণ ধরো তুমি মনে করো 1 লাখ টাকা নিয়েছো, তখন তুমি কিস্তিতে এটা পরিশোধ করবা 10 বছর ধরে। তাহলে তুমি কি 1 বছরে 1 লাখ টাকা পরিশোধ করবা? না, তুমি বছরে বছরে কিছু কিছু টাকা করে পরিশোধ করে 10 বছরের মধ্যে পরিশোধ করবা ফুল টাকা। হ্যাঁ, তাহলে দেখো, মূল টাকার ক্ষেত্রে মূল টাকা যদি বর্তমানে ব্যবহৃত হয় তাহলে সূত্র হবে প্রেজেন্টার। আমরা যে বললাম, তুমি মনে করো ব্যাংক থেকে লোন নিছো, লোন নিলে তুমি লোনটা কখন নিছো? এখন নিছো নাকি ভবিষ্যতে নিছো? ভবিষ্যতে নিবা। তুমি লোন নিবে এখন, তুমি কোশ্চেনে বলা আছে ইউ বোরোয়েড ফ্রম সোনালী ব্যাংক, ইউ লোন ফ্রম সোনালী ব্যাংক। তাহলে কি, তুমি লোনটা এখন নিছো, তাহলে মেইন টাকা যেটা, বেশি টাকা যেটা, তো সেটা কখন কাজে লাগাচ্ছ? বর্তমানে। তার মানে বর্তমানে যখন মূল টাকা হবে তখন প্রেজেন্টের সূত্র হবে। মেইন হচ্ছে মূল টাকা, এইখানে অথবা দিয়ে হচ্ছে মূল টাকার কাহিনী। মূল টাকা যদি তুমি বর্তমানে ব্যবহার করো তাহলে সূত্র হবে প্রেজেন্টের। এটাতে একদম ইজি। মূল টাকা বর্তমান, সূত্র প্রেজেন্টের বর্তমান, শেষ। কোশ্চেনে একদম ইজিলি আমি বুঝাবো, একদম প্যারা নেই, মানে এগুলো একদমই ইজি। 2 নম্বর দেখো, মূল টাকার ক্ষেত্রে মূল টাকা যদি ভবিষ্যৎ হয় তাহলে সূত্র ভবিষ্যতের হবে, ফিউচারের। মনে করো তুমি ডিপিএস করলা, তো ডিপিএস করলে তুমি তো মেইন টাকা কখন পাবা? তুমি মাসে 5,000, বছরে 5,000 টাকা বা মাসে 5,000 টাকা করে জমা দিবা, তাহলে তুমি 10 বছর পরে মেইন টাকা পাবা। 2 লাখ হোক, 3 লাখ হোক, মেইন টাকাটা তুমি কখন পাচ্ছ? ভবিষ্যতে পাচ্ছ। তাহলে এরকম কোশ্চেনে থাকলে তখন তুমি কোন সূত্র ইউজ করবা? ফিউচারের সূত্র ইউজ করতে হবে। অর্থাৎ মূল টাকার কাহিনী যখন, সূত্র হবে তখন। মূল টাকার কাহিনী বর্তমানে, সূত্র হবে প্রেজেন্টের বা বর্তমানের। মূল টাকার কাহিনী ভবিষ্যতের, তাহলে সূত্র হবে ফিউচারের বা ভবিষ্যতের। বুঝতে পারছো? এখন আসো আমরা এই কোশ্চেনটা বোঝার মাধ্যমে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা তাহলে এখানে যে জিনিসগুলো দেখবো, মূল টাকা, এরপরে অ্যানুইটি কখন, মূল টাকা কখন। এখন আসো, অন হিজ 48th বার্থডে এ ম্যান ডিসাইডেড টু মেক্স এ গিফট অফ টাকা 50,000 টু এ হসপিটাল। যখন একটা ব্যক্তির 48তম জন্মদিন, হ্যাঁ মনে করো তোমার এখন 48তম জন্মদিন, তুমি এখন সিদ্ধান্ত নিছো যে, বা সিদ্ধান্ত নিতেছো যে তুমি একটা হসপিটালে 50,000 টাকা দিবা। বুঝার ট্রাই করে, একটা হসপিটালে 50,000 টাকা দান করবা গিফট হিসেবে। হ্যাঁ, হি ডিসাইডেড টু সেভ হিজ বাই মেকিং ইকুয়াল অ্যানুয়াল পেমেন্টস। একই হারে, অর্থাৎ একই কিস্তিতে, হ্যাঁ, সে সিদ্ধান্ত নিয়েছে যে সেভ করবে টাকা, সেভ করবে। দিস বাই মেকিং ইকুয়াল অ্যানুয়াল পেমেন্টস আপ টু অ্যান্ড ইনক্লুডিং হিজ 16th বার্থডে টু এ ফান্ড। অর্থাৎ সে কিছু টাকা সেভ করবে, সে যে 50,000 টাকা দিতে চায়, কখন দিবে সেটা, তার জন্য সে কী করবে, সে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু টাকা সেভ করবে ইকুয়াল অ্যানুয়াল পেমেন্টসে। অর্থাৎ কিস্তি, সমান হারে কিস্তিতে সে টাকা জমাতে চায় বা সেভ করতে চায়। অ্যান্ড ইনক্লুডিং হিজ 16th বার্থডে, তার 60তম জন্মদিনে টু এ ফান্ডে সেটা জমা করতে চায় বা গিফট দিতে চায় ফান্ডে, হসপিটাল ফান্ডে। বুঝতে পারছো? দিস গিভস 3.5% কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3.5%. Calculate the amount of each payment if the first payment being made at once end of the each period. এখন সেটা আমি আবার একটু রিভাইজ দিয়ে দিই। সেটা হচ্ছে তোমার একজন ব্যক্তির বয়স হচ্ছে 48 বছর। এখন তার বর্তমানে 48 বছর বয়স চলতেছে। সে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে 50,000 টাকা দান করবে বা গিফট করবে। তারপরে সে সিদ্ধান্ত নিয়ে সেভ দিস মানি, সে তাহলে এখন থেকে কিছু টাকা সেভ করবে। কেন? ইকুয়াল পেমেন্টে সে কিছু টাকা সেভ করবে, ইনক্লুডিং হিজ 16th বার্থডে, তার 60তম জন্মদিনে গিয়ে সে একটা হসপিটাল ফান্ডে সে টাকা গিফট করে দেবে বা দিয়ে দিবে। তাহলে এখন কথা হলো,
48তম বার্থডেতে সে সিদ্ধান্ত নিছে 60তম বার্থডেতে গিয়ে সে এটা পরিশোধ করবে বা একটা হসপিটালে দিবে, তাহলে সে বর্তমানে সেভ করবে, সে সিদ্ধান্ত নিছে সেভ করবে, তাহলে সে কত বছর টাকা সেভ করবে? 48 থেকে 60, 12 বছর। তার মানে সেই 12 বছর ধরে কিছু কিছু টাকা করে সেভ করে সে করবে, তার 60তম জন্মদিনে গিয়ে সে 50,000 টাকা একটা হসপিটাল ফান্ডে দিবে। বুঝছো? তার মানে সে যে টাকাটা সেভ করবে সেটা আবার ইকুয়াল অ্যানুয়াল পেমেন্টে সমান কিস্তিতে সে পরিশোধ করবে, মানে সেভ করবে আর কি, জমা করবে, যাতে 60তম জন্মদিনে গিয়ে হসপিটালে দিতে পারে। ওকে, তাহলে এখন আসে আমরা, তাহলে এখন দেখো এখানে মেনলি অ্যাট ওয়ান্স এন্ড অফ দ্য এটা বাদ দাও, এটা পরে। এখন আমাদের এটা কোন সূত্র হবে তোমরা বলো, কোন সূত্র হবে? আমরা বলছিলাম কি মেইন টাকা যখন হবে তোমার সূত্র তখনের হবে। মেইন টাকা যদি বর্তমানের হয়, বর্তমানে কাজে লাগে বা বর্তমানে তোমার হয়, তাহলে তুমি এটা প্রেজেন্টের সূত্র দিবা। আর মেইন টাকা যদি ভবিষ্যতে কাজে লাগে বা ভবিষ্যতে তোমার কাছে আসে বা ভবিষ্যতে তুমি দান করবা বা ভবিষ্যতে কাজ করবে এটা, তাহলে ভবিষ্যতে সূত্র হবে। তাহলে এখন কত হলো? 50,000 টাকা দিয়ে সে হসপিটালে দিবে, এটা কখন দিবে? বর্তমানে দিবে নাকি ভবিষ্যতে দিবে? ভবিষ্যতে দিবে। ভবিষ্যতে সে 50,000 টাকা দিবে বিদায় সে বর্তমানে সেভ করবে, মানে কিছু টাকা করে সমান ইকুয়ালি পেমেন্টে সেভ করবে, তারপরে ভবিষ্যতে গিয়ে 50,000 টাকা হসপিটালে দেবে। তাহলে তোমরাই বলো এখন ভবিষ্যতের এটা কোন সূত্র হবে? তাহলে এটা ভবিষ্যতের সূত্র হবে। কারণ কি বলছে, মূল টাকার ক্ষেত্রে মূল টাকা যদি ভবিষ্যতে ব্যবহৃত হয়, 50,000 টাকা সে ভবিষ্যতে হসপিটালে দিবে, তাহলে সূত্র হবে ফিউচারে। এখন আসো, ফিউচারের সূত্র হলো দুইটা, আমরা বুঝে গেছি ফিউচারের সূত্র। ফিউচারের এই হলো একটা সূত্র, এই হলো একটা সূত্র। এখন কোনটা ইউজ করবা? যদি এন্ড অফ দ্য টাইম বলে তাহলে এই সূত্র হবে, যদি বিগিনিং অফ দ্য টাইম বলে তাহলে এই সূত্র হবে। বিগিনিংয়ের ক্ষেত্রে শুধু 1+i গুণ। তাহলে এখন দেখো এখানে বলে দিছি এই নাম্বারে অ্যাট ওয়ান্স মানে কি এই মুহূর্তে মানে কি বিগিনিং, শুরুতে। আর এন্ড অফ দ্য ইচ পিরিয়ড মানে বছরের শেষ, মানে পিরিয়ডের শেষে, টাইম শেষে, অর্থাৎ প্রত্যেক বছরের শেষে বা পিরিয়ড শেষে আর কি, এটা ইয়ে করবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ফিউচারের দুইটা সূত্র ইউজ করতে হবে, কারণ এই নাম্বারেও করতে হবে। বিগিনিংয়ের সূত্র এই মুহূর্তে মানে বর্তমানে বিগিনিং, আর এন্ড অফ দ্য ইচ মানে তোমার সময়কাল শেষে বা পিরিয়ড শেষে তোমার এই সূত্র ইউজ হবে। তার মানে আমাদের দুইটা সূত্র ইউজ করে এখন ম্যাথ করতে হবে। মেয়াদ হচ্ছে আমাদের 12 বছর, কারণ 48 থেকে 60 বছর ধরে সেটা জমাবে, তাহলে 12 বছর হয় মাঝখানে। সুদ হচ্ছে তোমার 3.5%। এরপরে এখন আমাদের বের করতে হবে কিস্তি, আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে তোমার 50,000 টাকা। দেখো আমরা FBA এখন প্রথমে অ্যাট ওয়ান্স মানে এই মুহূর্তে মানে বিগিনিংয়ের সূত্র, তাহলে FBA সমান সমান a ইন্টু 1+r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r ইন্টু 1+r, এই 1+r। এখন হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 50,000 টাকা, 50,000 টাকা। এরপরে আমাদের এখন বের করতে হবে মেনলি কিস্তি মূল্য, আমাদের বর্তমানে কত করে জমা করলে সেভ করলে ভবিষ্যতে 50,000 টাকা হবে বা হসপিটালে দিতে পারবে। তাহলে ইন্টু এরপরে 1+, যেহেতু 3.5%, তো এটা ডেসিমেলে প্রকাশ করলে হবে 0.035। এরপরে হোল টু দি পাওয়ার n হচ্ছে তোমার 12 বছর, যেহেতু আমাদের 48 থেকে 60 বছর। এরপরে -1 ডিভাইড বাই 3.5%কে লিখছি 0.035। এরপরে 1+3.5%, এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে এখন দেখো এটা চাইলে তোমরা এখানেও করতে পারো, আবার চাইলে এই যে এখানে এটা এই পাশে ভাগ অবস্থায় আছে না, তোমরা এটা এই পাশে গুণ করে দিলা, 50,000-এর সাথে এটা গুণ করবা, তো গুণ করলে এটা হয়। এরপরে এই পাশে থাকে কি, এ পাশে থাকে শুধু এখন উপরেরগুলো, এই যেগুলো থাকে, তো এইগুলো থাকলো, নিচেরটা তো এখানে চলে আসছে গুণে। তারপরে এই যে এটা ক্যালকুলেশন করলাম, প্রথমে এটাকে 12 দিয়ে পাওয়ার দিলাম, এরপরে মাইনাস করলাম, এরপরে হলো এটা দিয়ে এটাকে গুণ করলে আমাদের এটা আসে, এই যে এটা আসে, সাথে এ গুণ আছে, এটা আমরা পরে লিখলাম আর কি, এই আগে লিখলেও সমস্যা নেই, পরে লিখলেও সমস্যা নেই, লিখলাম। এখন এটা আমরা সাইড চেঞ্জ করে দিলাম, এটা চলে আসছে এই সাইডে আর এটা নিয়ে গেছি এই সাইডে। হ্যাঁ, তাহলে এখন দেখো এর সাথে এই সংখ্যাটা কি অবস্থায় আছে, গুণ না ভাগ? গুণ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে দেখো ভাগ হয়ে গেছে, তাহলে এখন এই 1750কে এটা দ্বারা ভাগ দাও, তাহলে কত আসে?
3,308 টাকা, তাহলে তোমার কিস্তি কত? 3,308 টাকা। তার মানে কি বুঝলা? তুমি যদি বর্তমানে 3,308 টাকা করে সেভ করো প্রতি বছর, তাহলে 12 বছর পরে গিয়ে তুমি 50,000 টাকা করতে পারবা, হসপিটালে দান করতে পারবা। তার মানে তোমাকে বর্তমানে প্রতিটা কিস্তিতে তোমাকে 3,308 টাকা করে জমা করতে হবে। তাহলে 12 বছর পরে গিয়ে তুমি 50,000 টাকা পাবা। সেই 50,000 টাকা তুমি গিফট হিসেবে দান করে দেবা। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কাছে কোন সূত্র? বিগিনিংয়ের সূত্র। এন্ডিংয়ের সূত্র বা মেয়াদকাল শেষে কোন সূত্র হয়? মেয়াদকাল শেষের সূত্রের মধ্যে 1+r গুণ হবে না। দেখো এখানে গুণ নেই, আর সব ঠিক আছে। 1+r গুণ হবে না এন্ডের ক্ষেত্রে। তাহলে একই সূত্র, এই যে FBA = a × 1+r n - 1 / r। এরপরে FBA কত? 50,000 টাকা এ। এরপরে হচ্ছে আমাদের আর কত? আর হচ্ছে 3.5%। তো এটাকে আমরা ডেসিমেলে লিখছি 0.035 n হচ্ছে 12 বছর -1 / r হচ্ছে তোমার 3.5%। এখন আসো, এটা তো এখন তোমরা ক্যালকুলেশন করলে পারবা। মেন হচ্ছে দেখো আমরা যে এই যে FBA লিখছি 50,000 টাকা, আর লিখছি 3.35% কীভাবে লিখছি, n হচ্ছে 12 বছর। এই জিনিসগুলো তোমরা কিন্তু সাইডের নোট আকারে দিতে হবে, মাস্ট দিবা। এখানে হয়তো আমার জায়গা হয়নি, সেজন্য আমি করে নিই, কিন্তু তোমরা পরীক্ষায় হয় উপরে দিয়ে দিবা, না হয় পাশে দিয়ে দিবা। হ্যাঁ, অর্থাৎ এটা দেখাতেই হবে, না হলে নাম্বার কাটবে ওনারা। অর্থাৎ তুমি কোনোভাবে নাম্বার কাটার সুযোগ দেবে না। যার কারণে লিখবে FBA = 50,000, r = 3.5% অথবা 0.035, n = 12 বছর। কীভাবে 12%? 12 বছর 48 থেকে 60 এর মধ্যে কত হয়? 12 বছর হয়, 12 বছর। এভাবে এগুলো করে দেবা। এরপরে a = কোশ্চেন চিহ্ন দিয়ে দেবা, কোশ্চেন মার্ক, তাহলে হবে। ওকে, তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। দেখো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসতেছে হলো তোমার 3,424 টাকা। অর্থাৎ সে যদি বছরের প্রথমে যদি সেভ করা শুরু করে, তাহলে দিতে হবে 3,308 টাকা করে। আর যদি বছরের শেষে সেভ করা শুরু করে, তাহলে দিতে হবে প্রতি কিস্তিতে 3,424 টাকা করে। হ্যাঁ, তো আমাদের দোনোটা বের করতে বলছে, আমরা দোনোটাই বের করলাম। এখন আসো, টোটাল বছরে একবার সাধারণ অ্যানুইটি, টোটাল বছরে তুমি একবারে কিস্তি দিবা, তাহলে সাধারণ অ্যানুইটি। বছরে একাধিকবার কিস্তি দিবা, তাহলে মাল্টিপল অ্যানুইটি। হ্যাঁ, এরপরে এখানে দেওয়া অ্যাডভান্স অ্যানুইটি শুরুতে। অ্যাডভান্স অ্যানুইটি মানে কি? তোমার শুরুতে অ্যাডভান্স এই মুহূর্তে বা অ্যাডভান্স অ্যানুইটি, এগুলো একই কথা, অর্থাৎ বছরের শুরুতে আমরা যেটা ইউজ করলাম। আর ভবিষ্যতে দেওয়া অর্ডিনারি অ্যানুইটি বছরের শেষে, বছর কই কেন, পিরিয়ডের শেষে বা টাইম শেষে, মেয়াদকাল শেষে। এখন মেয়াদকাল 10 বছর, 5 বছর, 15 বছর, যাই হোক, মেয়াদকাল শেষে হলো তোমার অর্ডিনারি অ্যানুইটি হবে। হ্যাঁ, তাহলে এটা গেল। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা বলছে এ ম্যান বোরোস টাকা 2 লাখ at 4% compound interest and agrees to pay both the principal and the interest in 10 equal annual installments. Find out the amount of installment at the beginning of the each year and end of the each year. এটাই কোনো বেদাল নাই, বলে দিয়েছে সরাসরি বিগিনিং আর এন্ডিং করতে। মনে রাখতে হবে, কোশ্চেনে যদি মনে করো কিছু বলে না দেয়, বিগিনিং করবা নাকি এন্ডিং করবা, এরকম যদি কোনো কিছু না বলে দেয় কোশ্চেনে, তখন আমাদের এন্ড অফ দ্য ইয়ার দিয়ে সূত্র করতে হবে। হ্যাঁ, এন্ড অফ দ্য ইয়ারে তোমার 1+i গুণ হয় না সূত্রের শেষে। অর্থাৎ কোশ্চেনে যদি কোনোটা বলে না দেয় বিগিনিং না এন্ডিং, তাহলে তোমার সেক্ষেত্রে এন্ডিংয়ের সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। এখন আসি, এখানে কি বলছে? এ ম্যান বোরোস টাকা 2 লাখ টাকা, একজন ব্যক্তি 2 লাখ টাকা ঋণ করছে। বুঝো কিন্তু, একজন ব্যক্তি 2 লাখ টাকা ঋণ করছে। 4% কম্পাউন্ড ইন্টারেস্ট, এগ্রিজ টু পে বোথ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইন্টারেস্ট ইন 10 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টস। অর্থাৎ সে রাজি হয়েছে যে প্রিন্সিপাল মানে কি মেইন টাকা প্লাস ইন্টারেস্ট, এবং ইন্টারেস্ট পরিশোধ করবে কীভাবে? 10 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টের মাধ্যমে, 10টা ইকুয়াল ইনস্টলমেন্টের মাধ্যমে, 10টা কিস্তির মাধ্যমে সে সুদ সহ মেইন টাকা পরিশোধ করে দেবে। তারপরে বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, তাহলে ইনস্টলমেন্ট বের করতে বলছে। তো ইনস্টলমেন্ট মানে কি? বের করতে বলছে। এটা ম্যাটার না, আমরা আমাদের ওয়েতে দেখি। দেখো এখানে বোরোজ লেখা আছে। বোরোজ মানে কি? ঋণ করছে। অ্যান্ড ঋণ কখন করছে? ঋণ কি ভবিষ্যতে করছে?
সে ঋণ এখন করছে, এখন মনে রাখতে হবে বোরোজ কিংবা তোমার লোন, এগুলো বলা মানে এগুলো হচ্ছে বর্তমানের। কোনকার? বর্তমানের। তাহলে বর্তমানের সূত্র হলে মেইন টাকা কোনটা? মেইন টাকাই তো হলো 2 লাখ টাকা, তুমি 2 লাখ টাকা ঋণ নিচ্ছ, এটা বর্তমানে। তাহলে সূত্র হবে কোনটা? বর্তমানের সূত্র। আমাদের টিপসের সাথে মিলে, আমাদের টিপস বেশি এগুলোর সাথে মিলে। অর্থাৎ তুমি যদি মেইনটা ধরতে পারো, মূল টাকা কখন ইউজ হচ্ছে? মূল টাকা তো তুমি বর্তমানে নিছো, মূল টাকা তো ভবিষ্যতে না। এই যে মূল টাকা তো তুমি বর্তমানে ব্যবহার করতেছো, বর্তমানে লোন নিছো, তাহলে মূল টাকা যখন প্রেজেন্টের সূত্র হবে তখন মূল টাকা যে বর্তমানে ব্যবহৃত হলে সূত্র হবে প্রেজেন্টের। এখন আসে আমরা যে বোরোয়েজ বললাম বা বোরোয়েড বললাম, লোন বললাম, এগুলো থাকলে যে প্রেজেন্টের সূত্র হবে সেটা আমরা আগেই বলে দিয়েছি। দেখো আমরা এগুলো আগেই টিপসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। পিবি কখন বলবো? পিবিএ বা পিবি কখন বলবো? লোন, বোরোয়েড, ডিপোজিট, ইনভেস্টমেন্ট, এগুলো থাকে মানে হচ্ছে তোমার বর্তমানে। তখন আমরা বুঝবো যে এটা বর্তমানে দেওয়া আছে। লোন, বোরোয়েড, ডিপোজিট, ইনভেস্টমেন্ট, এগুলো বর্তমানে দেওয়া আছে। দেখো এগুলো বেসিক ক্লাস মাস্ট করবা, তাহলে বুঝতে পারো। এই যে আমরা এখানে টেকনিক দিয়ে দিছি, বর্তমান মূল্য বুঝবো কীভাবে, ভবিষ্যৎ মূল্য বুঝবো কীভাবে। হ্যাঁ, তাহলে বোরোয়েড যেহেতু বর্তমানে আমরা ঋণ নিয়েছি, তাহলে বর্তমানে সূত্র হবে। আর কোনো ভেজাল আছে? তাহলে বর্তমানে কোন সূত্র হবে? প্রথমে করতে হবে বিগিনিংয়েরটা, এরপরে করতে হবে এন্ডিংয়েরটা, এন্ড অফ দ্য ইয়ারেরটা, সময়কাল শেষে। তাহলে এখন তুমি সূত্র বসো, পিবিএ সূত্র। পিবিএ সমান সমান a ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। এখন পিবিএ কত? এই যে 2 লাখ টাকা বর্তমান মূল্য। আমাদের বের করতে হবে অ্যানুইটি বা কিস্তি, অর্থাৎ তুমি বর্তমানে 2 লাখ টাকা নিছো, তোমার ভবিষ্যতে কত টাকা করে কিস্তি পরিশোধ করা লাগবে সেটাই বের করতে হবে। তাহলে দেখো এ থাকলো, এরপরে 1 - 1 প্লাস ডিভাইড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 4%, তো এটাকে আমরা ডেসিমেলে লিখবো 0.04। তাহলে এই যে দেখো 0.04। এন এর মান কত? এন হচ্ছে 10, যেহেতু 10টা ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট দেবে, 10টা কিস্তিতে পরিশোধ করবে, তাহলে এন হচ্ছে 10। এরপরে 1 প্লাস 4% হলো 0.04 ডিভাইডেড বাই 0.04 আর এর মান। এরপরে জাস্ট ক্যালকুলেশন করছি, দেখো এরপরে এই যে 1 মাইনাস, এই যে দেখো 1 মাইনাস, এই যে এই পুরাটা ক্যালকুলেশন করো, 1 থেকে মাইনাস করতে হবে, কারণ 1 থেকে মাইনাস হবে এই পুরাটা, যার কারণে 1 মাইনাস এই পুরাটা দিলাম আমরা ডিভাইডেড বাই এটা। এরপরে এটা যা আছে এটা এখানে যোগ করলাম। এরপরে 2 লাখ সমান সমান এ ইন্টু, এটাকে পুরোটা ক্যালকুলেশন করছি, এরপরে এটা দ্বারা গুণ করছি, গুণ করে এই যে দেখো এটা গুণ করার পরে এখন আমরা এই দুইটা একসাথে গুণ করছি, গুণ করলে এরা হয়। এই প্রথমে ছিল, আমরা এই লাস্টে লিখলাম, সমস্যা নেই, ফার্স্টেও লিখতে পারো লাস্টেও লিখতে পারো, নো প্রবলেম। এখন আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি, এটা এই পাশে ছিল এই পাশে নিয়ে আসছে, আর এটা এই পাশে ছিল এই পাশে নিয়ে আসছে। তারপরে এখন কি হবে? নেক্সট লাইনে এর সাথে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 লাখকে এটা দ্বারা ভাগ দাও, এই যে এখানে দেখো 2 লাখকে এটা দ্বারা ভাগ দাও, দিলাম, ভাগ দিলে কত আসে? 23,710 টাকা। হ্যাঁ, বি নাম্বারে তাহলে আমাদের কোন সূত্র বলছে? এন্ড অফ দ্য ইয়ার, মেয়াদকাল শেষে বা পিরিয়ড শেষে। তাহলে মেয়াদকাল শেষে সূত্রের মধ্যে 1 প্লাস আই গুণ হবে না, শেষ, বাকি সব ঠিক। তাহলে পিবিএ সমান সমান এ ইন্টু 1 - 1 ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই আর। তাহলে পিবিএ কত? 2 লাখ টাকা। এরপরে এর মূল্য আমাদের বের করতে হবে, 1 আর এর মান তো অলরেডি আমরা জানি 4%, এরপরে n হচ্ছে 10, এরপরে ডিভাইড বাই আর। এর জাস্ট মানগুলো বসে আগের মতো। এখন ওইটাতে জাস্ট 1 প্লাস আর আর ছিল, ওইটা গুণ করছি লাস্টে, এখানে এটা নাই, বাকি সব ঠিক। তারপরে ক্যালকুলেশন করলে আসে 24,657 টাকা। অর্থাৎ তুমি যদি বছরের শুরু থেকে ইয়ে করো, পেমেন্ট করো বা কিস্তি দেওয়া শুরু করো, তাহলে তোমার দিতে হবে কত? দিতে হবে 23,710 টাকা। আর যদি তুমি বছরের শেষের থেকে পরিশোধ করো বা কিস্তি দেওয়া শুরু করো, তাহলে দিতে হবে 24,657 টাকা। তো এটা ম্যাটার না, আমাদের বলছে যে দুইটাই করতে, সেজন্য আমরা দুইটাই দেখাইছি। ওকে, এখন আসো, এখানে আমরা বলছি যখন ঋণের কথা বলবে, ঋণ প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এটা এখানে বলে দিছে। বর্তমান মূল্য কখন হবে? যখন এখন টাকা নিয়ে ভবিষ্যতে পরিশোধ করবে। যেমন তুমি এখন ঋণ নিছো, এখন সেই টাকা কিস্তিতে কখন পরিশোধ করবে? ভবিষ্যতে, আস্তে আস্তে পরিশোধ করতে হবে ভবিষ্যতে। তাহলে তুমি এখন টাকা নিয়ে ভবিষ্যতে পরিশোধ করতেছো, আমাদের বর্তমান মূল্যের সূত্র হবে।
সো আমাদের টিপসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই টিপস ছাড়া তুমি দেখো এই টিপস দিয়ে শিখেছি, এই যে এখানে 4টা এটা অথবা এটা, অথবাটা আমার মতে বেশি ইজি। মূল টাকাটা কখন ইউজ হচ্ছে, কখন কাজে লাগতেছে, কখন ব্যবহৃত হচ্ছে, সূত্র হবে সেটা। মূল টাকা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, সূত্র বর্তমানে। মূল টাকা ভবিষ্যতে ব্যবহৃত হচ্ছে, সূত্র ভবিষ্যতের। এরপরে জাস্টিগুলো দুইটা আমরা এখন তো দেখাইলামই। এত সুন্দর ইয়ে করা হয়েছে, না বোঝার কোনো অপশানই নেই। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।